নমস্কার, হেড়েমাডাঙ্গার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা যেটা দেখছেন যে রাস্তাটা, এটা সিউড়ি থেকে এসছে। সিউড়ি থেকে এই যে আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সাঁওতালকাটা পুকুর। সিউড়ি থেকে আসতে গেলে এখানে সাঁওতালকাটা পুকুর, এটা 12 কিলোমিটার, এবং এখান থেকে রানীশ্বর 6 কিলোমিটার। এবং আজকে যিনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাইছি, উনি গৌতম চ্যাটার্জি। এই সাঁওতাল কাটা পুকুরকে কেন্দ্র করে এটার উপরে অনেক লেখা উনি লিখেছেন, এবং আগামী দিনেও ধারাবাহিকভাবে লিখে যাবেন। কেননা বিগত দিনে অনেকেই হয়তো এই পুকুরটা দেখে থাকবেন, কিন্তু ওই এই যে সাঁওতাল কাটা পুকুর এটাকেই বলে, এটা কিন্তু অনেকেই জানতো না। আসুন আমরা ওনার কাছ থেকেই কিছু কথা আমরা জানার চেষ্টা করি। নমস্কার। নমস্কার। এই যে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, এই যে সাঁওতাল কাটা পুকুর, এই যে সাঁওতাল কাটা পুকুরটা অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে, মানে কেন নামকরণ এটা? 1855 সালে এই এলাকাটা ছিল বীরভূম জেলার পশ্চিম ভাগ, জঙ্গলমহল। সেই সময় মহাজনী শোষণ, রেল লাইনের ইংরেজ ঠিকাদারের এখানকার সাঁওতাল রমণীদের ওপর শারীরিক অত্যাচার আর জমির খাজনার অপ্রত্যাশিত বৃদ্ধির প্রতিবাদে একটা আন্দোলন গড়ে ওঠে অধুনা সাহেবগঞ্জ জেলার ভোগনাডির থেকে। সেই সময় এই জঙ্গলমহলের বা সাঁওতাল পরগনার মানুষ জানতো না যে সাঁওতাল পরগনার থেকে বা দুমকার থেকে কলকাতা কত দূর। আন্দোলনকারীরা সেই সময় দেশের রাজধানী কলকাতায় সর্বোচ্চ প্রশাসনিক অধিকারী লাট সাহেবের কাছে নালিশ জানানোর জন্য হাঁটা পথে এগিয়ে যায় কলকাতা অভিমুখে। সেই কলকাতা অভিযানের যে মর্মান্তিক ইতিহাস, সেই ইতিহাসের স্মৃতি বিজড়িত এই সাঁওতাল কাটা পুকুর। একটা কথাই জেনে রাখা দরকার যে 1855 সালে ওই যে আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সিধু কানু চাঁদ ভৈরব। আন্দোলনে এখানকার উপজাতি অনুপজাতি বিভিন্ন জাতিগোষ্ঠীর গরিব প্রান্তিক চাষি দিনমজুররা যুক্ত ছিলেন। হাঁটা পথে আন্দোলনকারীরা রানীশ্বর হয়ে মৌরাক্ষী নদী পেরিয়ে সিউড়ি যাবার সময় মৌরাক্ষী নদীতে সে সময় বন্যা চলছিল। আন্দোলনকারীরা নদী পার হওয়ার সময় ইংরেজ সৈনিকের গুলিতে শহীদের মৃত্যুবরণ করে। মৌরাক্ষী নদীর জল লাল হয়ে যায়। আন্দোলনকারীদের মৃতদেহগুলো ফেলে দেওয়া হয় মৌরাক্ষী নদীর দক্ষিণ পূর্ব ভাগের পুকুরে। 1932 সালের লাস্ট সার্ভে সেটেলমেন্টে এই পুকুরটার নাম সাঁওতাল কাটা পুকুর। এখান থেকেই ওই তথ্যকে ভিত্তি করে সাঁওতাল কাটা পুকুর নিয়ে দীর্ঘ 20 বছর ধরে গবেষণামূলক কাজ করে যাচ্ছি। বহু তথ্য প্রকাশ পেয়েছে। গত বছর দুমকার জেলা প্রশাসন, দুমকার ডেপুটি কমিশনার বিভিন্ন পত্রপত্রিকায় সাঁওতাল কাটা পুকুরের লেখাগুলো দেখার পর উনি কিন্তু এই পুকুরটাকে রিনোভেশনের কাজ করার স্বীকৃতি দিয়েছেন। 80 লক্ষ টাকায় স্পেশাল ডিভিশন দুমকার থেকে এই পুকুরটা রিনোভেশনের কাজ হচ্ছে। আগামী দিনে দেশের জনগণ সাঁওতাল বিদ্রোহের সঠিক ইতিহাস জানতে পারবে। তার কারণ সাঁওতাল বিদ্রোহের সঠিক ইতিহাস এখনো জনসমক্ষে তুলে ধরা হয় নাই। সাঁওতাল বিদ্রোহের প্রথম ইতিহাস রচনা করেছিলেন পাকুড় জেলার
রাজ পরিবারের দিগম্বর চক্রবর্তী, উনি বিশিষ্ট আইনজীবী ছিলেন। পরবর্তীকালে বীরভূম জেলার সিপিএম এর একজন কর্মকর্তা অরুণ চৌধুরী মহাশয়ও সাঁওতাল বিদ্রোহের ওপর লেখালেখি করেছেন। দুমকার একজন বিশিষ্ট আইনজীবী বাসুদেব বেসরা মহাশয়, উনিও সাঁওতাল বিদ্রোহের ওপর গবেষণা করেছেন। সময় এসছে এই গবেষণামূলক কাজগুলোকে সংগ্রহ করে আরো বিস্তৃতভাবে 1855 সালের আন্দোলনকে জনসমক্ষে তুলে ধরার। একটা কথা বলে রাখা দরকার যে বিশ্বের ইতিহাসে কোন আন্দোলনের এত নৃশংস পরিণতি ঘটে নাই যে পরিণতি ঘটেছিল সাঁওতাল বিদ্রোহের। এক শ্রেণীর মানুষ বলছে যে 1855 সালের বিদ্রোহের জন্য সাঁওতাল পরগনা স্বতন্ত্র জেলা ঘোষিত হয়েছে এবং সেটা আমাদের কাছে গৌরব। ব্যাপারটা কিন্তু তা না। 1855 সালে অত্যাচারী ইংরেজ যেভাবে এলোপাথারি গুলি চালিয়ে যে আন্দোলনকে নস্যাৎ করলো, রাতারাতি সেই ইংরেজ কি করে এখানকার উপজাতিদের, এখানকার জনজাতিদের, এখানকার সাঁওতালদের শুভচিন্তক হয়ে যাবে? সেই সময় জমির অপ্রত্যাশিত খাজনা বৃদ্ধি যেটা করেছিল সেটা কিন্তু ওই বর্ধিত হারে আদায় করা হয় গ্রাম প্রধানের কাঁধে বন্দুক রেখে। 168 বছর পরও এখানে কিন্তু এখানকার ল্যান্ড রেভিনিউয়ে প্রশাসনিক আধিকারিকরা কবজা জমিয়ে সাঁওতাল পরগনা ভূমি সংক্রান্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে লুটতরাজ চালাচ্ছে। সাঁওতাল পরগনায় বর্তমানে যে সার্ভে সেটেলমেন্টের কাজ চলছে, প্রায় দেখা যায় যে সেটেলমেন্টের আধিকারিকরা সাঁওতালদের জমি নন ট্রাইবাল জেনারেল কাস্টের নামে পর্চাভুক্ত করিয়ে দিচ্ছে। তো আজ 168 বছর পরেও যদি দেখেন যে দাবিগুলো নিয়ে আন্দোলন শুরু হয়েছিল আজও সেই দাবি থেকে গেছে। বর্তমানে এখানে সিধু কানু চাঁদ ভৈরবের পরিবারের নিরাপত্তা নাই, তাদের সুরক্ষা নাই। সিধু কানুর বংশভূত মঙ্গল মুর্মুকে হত্যা করা হলো, এই এখানকার অবস্থা। তো সাঁওতাল বিদ্রোহের ইতিহাস নিয়ে গবেষণা করার প্রয়োজন আছে এবং আগামী দিনে যে দাবিগুলো নিয়ে আন্দোলন হয়েছিল সেই দাবিগুলো নিয়ে আরো একটা বৃহৎ আন্দোলন, যাকে সাঁওতালিতে বলে হুল, অপেক্ষা করছে। আজকে এই যে যেটুকু আপনি ইতিহাসটাকে তুলে ধরলেন এবং এই যে বর্তমান যে সাঁওতাল কাটা পুকুর, বিগত 1 বছর আগে হয়তো এভাবে ছিল না, কিন্তু এখন এই যে এভাবে প্রাচীর দিয়ে ঘেরা আছে এবং এখানে আরো কি কি হবার সম্ভাবনা আছে, যেহেতু আপনারা এটার উপরে কাজ করছেন? আমি তো
ডিটেলস কিছু বলতে পারবো না। আমি এটুকু জানি যে দুমকার ডেপুটি কমিশনার রবিশঙ্কর শুক্লা ইনিশিয়েটিভ নিয়ে স্পেশাল ডিভিশন দুমকার থেকে 80 লক্ষ টাকায় পুকুরটা রিনোভেশন করাচ্ছেন। উনি বলেছিলেন যে এখানে সাঁওতাল বিদ্রোহের ইতিহাসের সঙ্গে রিলেটেড বিভিন্ন আন্দোলনকারী এবং মহাপুরুষদের এখানে স্ট্যাচু তৈরি করা হবে, হোর্ডিং লাগিয়ে সংক্ষিপ্ত ইতিহাসকে তুলে ধরা হবে। প্রথম পর্যায়ে তার একটা কাজ শুরু হয়ে গেছে। আপনি দুমকার থেকে যে রাস্তাতেই এখানে আসবেন, আপনি দেখবেন যে পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গায় সাঁওতাল কাটা পুকুরের হোর্ডিং লাগানো হয়েছে এবং সেখানে পথ নির্দেশিকা দেওয়া হয়েছে যে সাঁওতাল কাটা পুকুর কত কিলোমিটার। তো আমি তো 22 বছর ধরে সাঁওতাল কাটা পুকুর নিয়ে কাজ করছি। আগে আমি দেখতাম যে সাঁওতাল কাটা পুকুর দেখতে আসতেন বীরভূম জেলার কিছু প্রগতিশীল মানুষ। দুমকা ডেপুটি কমিশনার এটা রিনোভেশনের কাজ শুরু করার পর ঝাড়খণ্ডের বা দুমকা জেলার বা সাঁওতাল পরগনার মানুষও এখানে আসছে, তারা এটা নিয়ে জানার চেষ্টা করছে। সিধু কানু বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন গবেষক এটা নিয়ে গবেষণার কাজও শুরু করেছে। এটা প্রাথমিকভাবে এই কাজটা চলছে এবং আশা করছি এই যে পথ নির্দেশ যেগুলো আপনি হ্যাঁ। দুমকা থেকে আসতে গেলে হ্যাঁ। এই যে পথ নির্দেশটা এখানে দেওয়া আছে, হুম। আশা করি যারা এই স্মৃতি বিজড়িত জায়গায় দর্শনার্থী হিসেবে আসবেন, ওনারা পথ নির্দেশ দেখে একটু লাভবানই হবেন, কেননা ভুল রাস্তায় তারা যাবেন না, সঠিক রাস্তায় আসবেন। কিন্তু ঠিক এইভাবে যেভাবে ঝাড়খণ্ড সরকার আজকে পথ নির্দেশ দিয়েছেন, সেভাবেই যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকারও যদি দেয় তাহলে সেটা খুব ভালো হয়। কেননা এই জায়গাটা একদমই স্মৃতি বিজড়িত। কেননা সে সময়কার ইতিহাসে আরো কিছু শোনা যায় যে এখানে প্রায় 10,000 মানুষকে এখানে ফেলে দেওয়া হয়েছিল। পাশাপাশি যে নদীটা আমরা ময়ূরাক্ষী, কিছু দূরেই ময়ূরাক্ষী নদী, এই নদীর জলটাও নাকি লাল হয়েছিল। তো এটা আমরা ইতিহাসে পাই বা বিভিন্ন মানুষের কাছ থেকে এগুলো পাই। তো এটা সত্যি, এটা দেশের জন্য যারা বিশেষ করে বলতে গেলে এক প্রকার দেশের জন্যই তারা লড়েছিলেন। মহাজনদের বিরুদ্ধে যে লড়াইটা, সত্যি এটা কিন্তু এর আগেও সেভাবে দেখা যায়নি। যদিও বা এর আগে আমাদের বাবা তিলকা মাঝি লড়েছিলেন, ঠিক কথা, কিন্তু তারপরে বৃহত্তম যদি আমরা বলি তার আগেও হয়নি, তার পরেও হয়নি। কেননা এই যে 1855 সালের আগে পরে এটা দেখা যায়নি। ঠিক এই রকম স্মৃতি বিজড়িত জায়গা সে সময়কার এই ধারে পাশে আর সেরকম আপনার মনে পড়ছে? সেভাবে মনে পড়ছে না, তবে একটা কথা আমি গতবারও আপনাকে বলেছিলাম, আজও বলছি, যে আন্দোলনকারীরা ভোগনাডির থেকে যে কলকাতায় যাওয়ার পথে অগ্রসর হয়, রাস্তায় বিভিন্ন গ্রামে মহাজনদের বাড়ি ভাঙচুর, লুটপাট এগুলো যে হয়েছিল, তো সেই গ্রামগুলোতে হয়েছিল যে গ্রামে মহাজন ছিল। রানেশ্বর ব্লকে বাঁশকুলি গ্রামে বিদ্রোহীরা ঢুকে মহাজনদের বাড়িতে ভাঙচুর চালায়, অত্যাচার করে। তার পাশে বাঁশকুলি গ্রামে, তার পাশে বিলকান্দি, জয়তারা বা এদিকে সাদিপুর, কুমিরদহা, রানীশ্বর, এই গ্রামগুলোতে কেন ঢোকে নাই? তার মানে মহাজনের অত্যাচারে জর্জরিত মানুষ প্রতিবাদে নেমেছিল। আর এটা রিসার্চ করার বিষয় আছে যে এই মহাজন, ইংরেজ ঠিকাদার এবং তৎকালীন আমলা, পুলিশ, এই যে একটা জোট,
সেই জোটটা কিন্তু এই আন্দোলনটা দমন করার জন্য একটা সক্রিয় রোল নিয়েছিল। কারণ সিধু কানু চাঁদ ভৈরবরা তো কলকাতায় যাচ্ছিল লাট সাহেবের সঙ্গে দেখা করে এখানকার অবস্থাকে তুলে ধরার জন্য, সম্পূর্ণ অন্য রাস্তায় নিয়ে গিয়ে এখানে হাজার হাজার মানুষকে শহীদের মৃত্যুবরণ করানো হলো। তাতেও ক্ষান্ত হয় না ইংরেজ, তারা সিউড়ির থেকে তুলে নিয়ে গিয়ে সিধু কানুকে তার গ্রামে ওই ভোগনাডিতে গাছে টেঙ্গে হত্যা করলো। যাকে অনেকে বলে ফাঁসি, না ফাঁসি না, ফাঁসি তো ওইভাবে হয়নি যে কাউকে ধরে গাছে টেঙ্গে মেরে দেওয়া হবে। তো এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করা খুব দরকার। আজকে আমরা যেটুকু আমরা জানতে পারলাম, তো ঠিক এই ধরনেরই বহু মানুষের কাছে এই স্মৃতি বিজড়িত জায়গার উপরে অনেকেই হয়তো জানেন, তাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। আগামী দিনে ওনাদের কাছে পৌঁছাবার চেষ্টা থাকবে, এবং আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আরও এই ধরনের নতুন তথ্য তুলে ধরার জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।